নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আজকের বিষয় ভারতের ভূ রাজনীতি। এই এতগুলো কথার মাঝে একটা ছোট্ট মজার গল্প দিয়ে এই আজকের আলোচনাটা শুরু করি। আহ, কোথাও একটা পড়েছিলাম, এক ভদ্রলোককে একজন জিজ্ঞেস করছেন যে বাড়িতে তুমি কি আলোচনা করো, মানে তুমি কোন ডিসিশনগুলো নাও। সে বলল, সব থেকে বড় ডিসিশনগুলো আমি নিই, যেমন ভারত পাকিস্তানের যুদ্ধ হবে কিনা, আমেরিকা আর রাশিয়া কি করবে, ইত্যাদি। আর ছোট যে বিষয়গুলো সেগুলো সমস্ত আমার স্ত্রীর উপর ছেড়ে দিই। এর উত্তরে পরিষ্কার ঠিক কি হয় বাড়িতে। ব্যাক টু দ্য টপিক। আমি একটু বড় জিনিস নিয়ে আলোচনা করতে ভালোবাসি এবং কারণ আছে তার। আজকেই আসলে আজকের পডকাস্টের এই বিষয়টা আমার মাথায় খেললো, কারণ একজন আমাকে ইন্টারভিউ করছিল, একজন পডকাস্টার, বাংলাদেশের। তো তিনি ভূরাজনীতি নিয়ে জিজ্ঞেস করতে গিয়ে বারবার আমাকে বলছিলেন যে কিভাবে ভারতের সঙ্গে আমেরিকার কি সম্পর্ক থাকবে। ওনার উদ্দেশ্য হচ্ছে যে হাসিনা বাংলাদেশে ফিরলে তাহলে কি হবে, ফিরবে কিনা, তাহলে ভারত কি আমেরিকাকে বোঝাতে পারবে, আমেরিকা কি ভারতের কথা শুনবে কিনা, চীন ভারতের কথা শুনবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো আমি তখন ওনাকে সেই বোঝাতে গিয়ে যে কেন এগুলো কোনো বাস্তবগত বিষয় নয়, আহ, সেটা বোঝাতে গিয়ে যে এইভাবে ঠিক হয় না ভূ রাজনীতি, তখন একটা কথা বুঝতে পারলাম যে উনি তো ওনার প্রেক্ষিত থেকে বলছেন। বাংলাদেশের একটা দুর্বল দেশ, এবং তার মাঝখানে সে কিন্তু ঠিক করেছে যে সে ভারতের সঙ্গে থাকবে না, ওর সঙ্গে নয়, ওর সঙ্গে থাকবে। এটা হচ্ছে সেই বাড়ির বা পাড়ার ঝগড়ার মতো। তো ফলে এ পাড়ার বাবু ছেড়ে ও পাড়ার বাবু ধরতে যাব, কিন্তু তাতে আমার কি লাভ হবে কি হবে না, আমার আমার দেশের কি হবে, এসব নিয়ে ভাবনা নেই। ভূ রাজনীতি এটা নয়। এবং ভূ রাজনীতি এখন আর এই ধরনের ছোট দেশের আয়ত্তের ভেতরও নেই। ভূ রাজনীতি বিশেষত কোভিডের পরে খুব বড় বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে, এবং একদম বড় দেশদের বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। এটা আমি বলেও ছিলাম, আমার কোনো কলামে। এবার শুরু করি ফান্ডামেন্টালস। ভারতের ভূ রাজনীতি কি এবং কেন, কি হওয়া উচিত। প্রথমেই বলি, ভূ রাজনীতিকে দেখতে হলে আপনাকে রাষ্ট্রবাদী হতে হবে বা ন্যাশনালিস্ট হতে হবে। সুতরাং আপনি যদি ন্যাশনালিস্ট না হন, তাহলে এই বাকি আলোচনাটা আপনার শোনার কোনো দরকার নেই। আপনি ভেবে দেখুন, ধরুন আপনি চীনের কথা ভাবুন। চাইনিজ কমিউনিস্ট পার্টি, তারা তাদের দেশকে তৈরি করেছে 30-40 বছরের ভেতর। তারা একটা গরিব দেশ থেকে 80-র দশকের শুরু অবধি ওরা আর আমরা একই ছিলাম। তারা একটা বিরাট বড় এখন একটা সুপার পাওয়ার, বা না যদি নাও হয়, খুব কাছাকাছি ওরা রয়েছে। এবং আমেরিকা এখন ওকে সুপার পাওয়ার মনে করে। তো এই যে উন্নতিটাও ঘটিয়েছে, তাহলে এটা চাইনিজ কমিউনিস্ট পার্টি ঘটিয়েছে কিসের মাধ্যমে ঘটিয়েছে? কি, অনেকগুলো মিসাইল বানিয়ে? না, সে তো পাকিস্তানের আছে, ওদের কাছে একগাদা মিসাইল আছে, কোত্থেকে চুরি করে এনেছে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে একটা সার্বিক উন্নতি। অর্থনীতির উন্নতি হতে হবে। অর্থনীতির উন্নতি মানে বড় বড় কর্পোরেট হতে হবে, যারা এক একটা দেশে যাবে বিলিয়নস অফ ডলার ঢালবে, এবং পারলে দেশটাই কিনে নেবে। ভূ রাজনীতি মানে কোনো, এখানে কোনো প্রিন্সিপাল, এখানে কোনো বুদ্ধিজমের ব্যাপার নেই। আপনি গৌতম বুদ্ধ বা মহাত্মা গান্ধী কোনোটাই নন। সোজা কথায় আপনি জিতবার জন্য নেমেছেন, যেমন রাজনীতিতে নামেন, ইলেকটোরাল পলিটিক্সে যেভাবে নামেন, জিতবার জন্য নামেন। না জিতলে আপনার বেশি দিন সমর্থক থাকবে না। মতবাদের জায়গাটা এখানে কম। রিয়েল পলিটিক ইংরেজি শব্দ। তো এটা চীন করেছে। আমাদের সামনে কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টি ধরলে পরে কিন্তু এরকম কোনো উদাহরণ নেই। তারা কি বলেছে?
তারা বলেছে পুঁজিবাদ নিপাত যাক। তারা পশ্চিমবঙ্গে রাজ করেছে, রাজ্যটা কিছু হয়নি। তারা কেরালাতে আছে, কেরালাতে কর্পোরেট যায়নি। এই ইদানিং গিয়ে ঢুকলো আদানি। তো সুতরাং আমার মনে হয় যে যে ন্যাশনালিস্ট নয়, আমার দল কে কোন দলকে ভোট দেবে, কে কোন দল করবে, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সব শুধু ন্যাশনালিস্ট, তাদেরই থাকা উচিত। আমি আপনাদের একটা লাইভ এক্সাম্পল দিতে পারি। কোরিয়াতে পলিটিক্সে বিরাট মারামারি হয়, আমাদেরই মতো মাল্টি পার্টি ডেমোক্রেসি, কিন্তু দেশের কথায় সবাই সমান। 1997 সালে যখন এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, আমি একজনকে, আমার এক চেনা রাষ্ট্রদূত সেখানে ছিলেন, বাড়ির মেয়েরা নেমে এসে ব্যাংকে তাদের সোনা জমা দিয়ে দিচ্ছে। কেন? যাতে দেশ সেই সোনা বিদেশে বন্ধক দিয়ে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা পেরিয়ে যেতে পারে। এটাকে বলে জাতীয়তাবাদ। দেশ সবার আগে, তারপরে আপনি যা খুশি করুন, পলিটিক্স করুন, এই দলকে সাপোর্ট করুন, ওই দলকে ভোট দিন, এটা আপনার সমস্যা। কিন্তু দেশের সঙ্গে কম্প্রোমাইজ যদি কেউ বলে আমি জাতীয়তাবাদী নই, তাহলে তার, আমি মনে করি তার ভারতের রাজনীতি, আগামীর ভারতের রাজনীতিতে থাকার কোনো জায়গা নেই। এবং তাই ঘটছেও। আপনি দেখুন, যারা রাষ্ট্রবাদকে সামনে রাখছে না, সেটা কংগ্রেস পার্টি অব্দি, কমিউনিস্ট পার্টি তো গেছেই শেষ, তারা কিন্তু থাকতে আর পারছে না। মূল জায়গা যেখানে এসে দাঁড়িয়েছে দেশের পলিটিক্সের ভেতর, সেটা হচ্ছে মতাদর্শের থেকে। মতাদর্শ অফকোর্স ইম্পর্টেন্ট, সেটা একটা দলকে বানায়, কিন্তু তাতে একটা সাপোর্টারের কিছু এসে, ভোটারের কিছু এসে যায় না। এবং মতাদর্শের জন্য মানুষ ভোট দেয় বলে আমি মনে করি না। ভোট আসে হচ্ছে আরো ভালো থাকার জন্য। এইটা করতে গেলে অর্থনীতি বানাতে হয়, এবং পুঁজিবাদ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই পৃথিবীর সামনে, প্রুভেন কোনো উপায় নেই, আপনাকে যে যা খুশি বলতে যাক। সুতরাং আপনি আমাকে বলতেই পারেন আদানি আম্বানি দালাল, তাতে আমি খুশি হব, কিন্তু আমি পুঁজিবাদের দালাল। এবার দেখুন, জিওপলিটিক্সে ঢুকে যাই। রাজনীতিক যখন আলোচনা হলো, যখন পুঁজিবাদ আলোচনা হলো, ব্যবসা আলোচনা হলো, স্বার্থ নিয়ে আলোচনা হলো, তাহলে সরাসরি আমরা ভূ রাজনীতিতেই ঢুকে গেছি। আমি আপনাদের কথা বলতে বলতেই 5খানা দেশের উদাহরণ দিয়ে ফেলেছি। এবার দেখুন ভূ রাজনীতিতে কি হচ্ছে। ভূ রাজনীতির একটাই লক্ষ্য, আপনার দেশকে আরো বড় করা, আরো বড় করা। আপনি ভূ রাজনীতি কেন করবেন? করবেন আপনি কারণ আপনি আরো শক্তিশালী হবেন। যদি আপনি শুধু মিলিটারিলি শক্তিশালী হতে চান, চারখানা, তাহলে আপনি উত্তর কোরিয়া হবেন, দেশটায় কিচ্ছু নেই, কতগুলো ইকুয়েশনের ওপর টিকে আছে। পাকিস্তান হবেন। কিন্তু যদি আপনি একটা আমেরিকা হতে চান, যদি আপনার অ্যাম্বিশন হয় চীনের থেকে বড় হওয়া, তাহলে আপনি ভূ রাজনীতিটা সেভাবেই করবেন। তাতে কি লাগবে? আগেই বলেছি, আপনার বড় বড় কর্পোরেট লাগবে। এই যে আদানি গ্রুপকে এত গালি দেওয়া হয়, আদানি গ্রুপ আপনার কি করে জানেন? আজকে গোটা বঙ্গোপসাগর, ভারত মহাসাগর থেকে মেডিটেরিয়ান সি অব্দি ভারত পোর্ট বানাচ্ছে, এবং তার সবকিছুর মধ্যে আদানি গ্রুপ ঢুকে যাচ্ছে। এই তার টাকা আছে বলে, সে করতে পারছে বলে। আবার দেখুন টাটা গ্রুপ, অ্যাপেলের এখন ভারতবর্ষের সব থেকে বড় সাপ্লায়ার হচ্ছে টাটা গ্রুপ, সেমিকন্ডাক্টর তারাই করছে। আবার দেখুন মাহিন্দ্রা, তারা আছে, ডিফেন্স ইকুইপমেন্ট করছে, টাটাও করছে। রিলায়েন্স দেখুন, আমাদের ডিজিটাল অর্থনীতিকে ধরে রাখছে রিলায়েন্স। এনার্জি তো আছেই। সুতরাং আবার আদানি দেখুন, এনার্জির থেকে গ্রিন এনার্জিতেও চলে যাচ্ছে। তো আমি সমস্ত জিনিসটা নিয়ে আমি একটা এম্পায়ার তৈরি করছি, একটা আমার শক্তি। কিভাবে হয় শক্তি? দেখুন, আপনি জানেন যে জিওপলিটিক্স মানে কোনো একটা জিনিস নয়, অনেকগুলো জিনিস লাগে তার মধ্যে। মিলিটারি এবিলিটি, ক্যাপাসিটি, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি, আপনার ইকোনমিক্স তো থাকবেই, ইকোনমিক্সের পার্ট হিসেবে, কিন্তু মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি থাকবে। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি কি? আমেরিকা যত যুদ্ধ করবে, আমেরিকার তত আর্ম সেল বাড়বে, এটাই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি। আপনি খেয়াল করে দেখুন, গত 3-4 বছরের মধ্যে
পৃথিবীতে যে আমাদের আশেপাশে যে যুদ্ধগুলো হয়েছে, আমি কয়েকটা নাম বলছি, যুদ্ধ বা কনফ্লিক্ট বলতে পারেন ইংরেজিতে বললে, বেটার ওয়ার্ড, বাংলায় গিয়ে বাংলা আছে আমার মনে। যেমন ধরুন আজারবাইজান বনাম আর্মেনিয়া, এই সেন্ট্রাল এশিয়াতেই, আমাদের একটু ওপরে, মাথার ওপরে। ইসরায়েল ইরান তো এটা তো চলছেই। ফিলিপিন্স আর চীনের ভেতর একটা কনফ্লিক্ট হয়েছে একটা আইল্যান্ডকে ঘিরে। এবার দেখুন এই তিনটে জায়গাতেই আমরা অস্ত্র সরবরাহ করেছি। কোথাও আমরা ব্রাহ্মোস মিসাইল বেচেছি, কোথাও আকাশ তীর বেচেছি, কোথাও বা আমরা যেমন ইসরায়েলের ক্ষেত্রে তারা তাদের ড্রোনগুলো ভারতবর্ষ থেকে নিয়ে যাচ্ছে, আদানি করছে। তো সুতরাং সেক্ষেত্রে দেখুন একই সঙ্গে প্যারালালি আরেকটা ঘটনা ঘটছে, যে ভারতের সাহস বাড়ছে। 26/11 পরেও 26/11 যে বম্বে অ্যাটাক হয়েছিল, তারপরে ভারত অ্যাটাক করতে সাহস পায়নি। কিন্তু এখন দেখুন 2019 সালে সে বালাকোট করেছে, এবং তারপরে এই 2025 সালে সে গিয়ে পাকিস্তানে মিসাইল মেরে দিয়ে এসছে। পাকিস্তানও কিন্তু নিউক্লিয়ার পাওয়ার নেশন, কিন্তু সে মেরে এসছে। তার কারণ হচ্ছে তার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরি হয়ে গেছে। আমাদের আরো সময় লাগবে, অনেক সময় লাগবে। চীন আমাদের থেকে এগিয়ে আছে, কিন্তু আমরা করছি। আমি কালকেই একটা খবর দেখলাম কোথাও, যে একটা স্টার্ট আপ, তারা কিন্তু এভিয়েশন ইঞ্জিন করার ক্ষেত্রে এগিয়ে গেছে। যদি হয় তাহলে আমরা একটা বিরাট লিপ ফরওয়ার্ড নেব। এবং এই যে মোবাইল আমরা তৈরি করতে অ্যাসেম্বলিং দিয়ে শুরু করেছিলাম, এই মোবাইল থেকেই কিন্তু আমরা সেমিকন্ডাক্টরে এসেছি। এগুলো সমস্ত লিঙ্কড। তো এবার আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মনে করেন, আপনাদের মধ্যে নয় কিন্তু আমাদের চারপাশে যে আমি দেখি ফেসবুক টুইটারে, এভাবে দেশের উন্নতি হয় না বলে তারা অনেক কিছু বলেন। তো যারা বিশ্বাস করেন যে এভাবে দেশের উন্নতি হয় না, তাদের সঙ্গে আমি তর্কে যাব না। কিন্তু আপনাদের কয়েকটা তথ্য দিয়ে রাখা দরকার। 1991 সালে ভারতের 36% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করতেন। এই মুহূর্তে সেটা 5%। এই তথ্যগুলো আমার না, সবই IMF, ওয়ার্ল্ড ব্যাংক এদের। আরো একটা তথ্য আছে, ভারতে 28টা রাজ্য, তার মধ্যে প্রায় 11টা উচ্চ আয় ক্ষমতার কাছাকাছি বা উচ্চ আয় ক্ষমতায় পৌঁছে গেছে। কত পার্সেন্ট হয়? 28-এ 11। তো এর মানে হচ্ছে আমাদের ঘরের পাশে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য সিকিম, তা সে কিন্তু বড়লোক দেশের সমান পার ক্যাপিটা তার, গোয়ারও। তো এই যে উন্নতিগুলো ঘটেছে, এগুলোকে আপনি অস্বীকার করতে পারেন না। এবং এই উন্নতিগুলোই আপনার দেশে যে ন্যাশনাল অ্যাম্বিশনকে পাল্টে দিচ্ছে, দেশের ভেতরেও পাল্টাচ্ছে। অনেক জিনিস পাল্টে গেছে, আপনি খেয়াল করেন। আগে যখন আপনি কলকাতা থেকে গাড়ি নিয়ে গাড়িতে যেতেন দুর্গাপুর, তখন আপনি শক্তিগড়ে গিয়ে ল্যাংচা খেতেন। আজকাল কেউ শক্তিগড়ে দাঁড়ায় না, যারা নিজের গাড়ি চালিয়ে যায় বা নিজের গাড়িতে যায়। বেশিরভাগ মানুষ শক্তিগড়কে এড়িয়ে যায়, তারা মনে করে এটা বাজে। এভাবেই পাল্টে যায়, বিহেভিয়ারিয়াল প্যাটার্ন পাল্টে যায়। এই বিহেভিয়ারিয়াল প্যাটার্ন পাল্টে যাওয়াটা হচ্ছে জিওপলিটিক্সের ক্ষেত্রেও সত্যি। জিওপলিটিক্স মানে আমেরিকা আমাদের সাপোর্ট করবে কিনা, রাশিয়া আমাদের করবে কিনা, এরকম নয়। আসল হচ্ছে জিওপলিটিক্স মানে আমি আমেরিকার কাছ থেকে দেখুন, একটা ছোট উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। আমেরিকা খুব, আপনারা হয়তো পড়েছেন যে ইন্ডো প্যাসিফিক কমান্ড, ওরা আর লিখছে না। ওরা 18 সাল অব্দি লিখতো প্যাসিফিক কমান্ড, ওরা ওদের সেনাবাহিনীর। তো সেখানে ওরা আবার প্যাসিফিক কমান্ডে চলে গেছে। আর একটা ওদের ওয়েস্টার্ন কমান্ড আছে, এরকম সেন্ট্রাল কমান্ড আছে, এরকম নানা গোটা শতেক কমান্ড আছে। তো ঠিক দেখুন, সেটাই যখনই ঘটেছে, ঠিক সেই মুহূর্তে ইন্ডিয়া আর ইন্দোনেশিয়া, তারা একটা, এই প্রধানমন্ত্রী গেছিলেন, এবং আপনারা কজন লিস্ট দেখেছেন জানি না আমি, তারা বলতে শুরু করলো ইন্ডো প্যাসিফিক। আমেরিকা বলা বন্ধ করলো যেই না এরা বলতে শুরু করলো। তার মানে কি? এর মানেটা হচ্ছে ভারত আর ইন্দোনেশিয়া মিলে ক্লেম করলো ইন্দো প্যাসিফিকের দাদা আমরা। এবং এই আজকের পডকাস্টের ঠিক আগের যে এপিসোডটা, সেটা যদি আপনারা দেখেন,
ইন্দোনেশিয়ায় ভারতের এই মুহূর্তে যিনি রাষ্ট্রদূত, তার সঙ্গে একটা ইন্টারভিউ আছে, দেখলে বুঝতে পারবেন, আধ ঘন্টার ইন্টারভিউ, শুনলেই বুঝতে পারবেন যে কত রকমের কাজ হচ্ছে। তার মধ্যে আমরা কোথায় ভারতীয় কোম্পানি গিয়ে ইন্দোনেশিয়ায় জয়েন্ট ভেঞ্চার করছে রেয়ার আর্থ প্রোডাকশনের জন্য, ইন্দোনেশিয়ান কোম্পানি কিভাবে ভারতে চলে আসছে, ইন্দোনেশিয়া ভারতের কাছ থেকে মিসাইলস ইত্যাদি কিনছে, কেমন ভারতের কাছ থেকে আইআইটি আইআইএম কে ওরা নিয়ে যাচ্ছে ওদের দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নতির জন্য, আমরা ওদের দেশে গিয়ে স্টিল প্ল্যান্ট খুলছি, এরকম নানা বিষয় আছে। তো ভারত আর ইন্দোনেশিয়া ইমিডিয়েটলি, যেটাকে ইংরেজিতে বলা, আবারও বলি, ক্লাচ টুগেদার, তো সেই একটা জায়গায় চলে আসছে। তাই এটা হচ্ছে জিও পলিটিক্স। ভালো থাকবেন। আর আগামীতে আপনারা আমার চ্যানেলে অনেক রকম আলোচনা আমরা করি, মিডল ইস্ট নিয়ে, নানান বিষয় নিয়ে, মেডিটেরিয়ান নিয়ে, কিভাবে হচ্ছে নানান বিষয়। আপনার দেশটা এখন আর সেই দুর্বল দেশ নয়, তাই আপনার একজন শিক্ষিত নাগরিক হিসেবে জানা দরকার যে আপনার দেশ কি করছে, কোথায় করছে, কেমন করছে। তার উপর কিন্তু মনে রাখবেন, আপনি যখন শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তার সঙ্গে যোগাযোগ আছে। ধন্যবাদ।